জীব প্রযুক্তি আমাদের আজকের পড়ার একটা মূল টপিক হচ্ছে এই জীব প্রযুক্তি। তো সবার প্রথম প্রশ্ন আসে জীব প্রযুক্তি জিনিসটা কি? খুব স্বাভাবিক উত্তর, এই শব্দ থেকে আমরা তার উত্তর দিতে পারি। জীব এবং প্রযুক্তি, বিভিন্ন প্রকার জীব, এটা অণুজীব হতে পারে, উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। এই উদ্ভিদ, প্রাণী কিংবা অণুজীবকে কাজে লাগিয়ে মানুষের জন্য কল্যাণকর যেই সকল প্রযুক্তি উদ্ভাবন করা হয় ওইটাই জীব প্রযুক্তি। লাইক গাজন, রিকম্বিনেট ডিএনএ, জীবন্ত বস্তুর বিভিন্ন জীবন্ত বস্তুর ব্যবহার, নাইট্রোজেন সংবদ্ধ জীবজ জ্বালানি, টিস্যু কালচার, এগুলো সবই জীব প্রযুক্তি। এই জীব প্রযুক্তিটা সবার প্রথম 1919 সালে হাঙ্গেরির বিজ্ঞানী কার্ল হেরিকি প্রচলন করেন। আমরা এবার জীব প্রযুক্তির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। শ্রেণীবিভাগের মধ্যে একটা হচ্ছে গ্রিন, একটা রেড, একটা ব্লু, একটা হোয়াইট। এই গ্রিন বায়োটেকনোলজি হচ্ছে কৃষি ক্ষেত্রের সাথে সংযুক্ত। কৃষির মধ্যে কি ধরো বিভিন্ন ফসল নিয়ে আলোচনা করা হয়। ফসল কি কালার হয়? সবুজ কালার। তো সেই থেকে আমরা মনে রাখবো গ্রিন। রেড কির সাথে সম্পর্ক হতে পারে? চিকিৎসা, হ্যাঁ, মানুষের রক্তের কালার লাল। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি চিকিৎসা ক্ষেত্রের যে জীব প্রযুক্তিটাকে রেড বায়োটেকনোলজি বলে। ব্লু হচ্ছে জলজ সম্পর্কিত, আর হোয়াইট হচ্ছে শিল্প। খুব স্বাভাবিকভাবে জলজ পানি হয় নীল, তো সেই ক্ষেত্রে আমরা ব্লু মনে রাখবো। শিল্পক্ষেত্রে বিভিন্ন সিমেন্ট ব্যবহার করা হয়, বিভিন্ন সিরামিক ব্যবহার করা হয়, তো ওগুলো কী কালার হয়? সাধারণত সাদা কালার। তো ওই থেকে আমরা এটা মনে রাখবো সাদা কালার। আমরা মূলত অনেক ধরনের জীব প্রযুক্তির কথা বলেছি। এই জীব প্রযুক্তিগুলো হতে পারে নাইট্রোজেন সংবদ্ধকরণ, জীবজ জ্বালানি, বায়োইনফরমেটিক্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, উৎসেচক এবং টিস্যু কালচার, রিকম্বিনেট ডিএনএ। আমরা এখন মূলত আলোচনা করব টিস্যু কালচার নিয়ে। এই টিস্যু কালচার জিনিসটা আবার কি? মূলত কোনো একটা উদ্ভিদের সজীব অংশকে যদি কোনো একটা কালচার মিডিয়ামের মধ্যে কৃত্রিম উপায়ে এটার বংশ বৃদ্ধি করানো সম্ভব হয়, তবে সেই জীব প্রযুক্তিটাকে বলা হয় টিস্যু কালচার। এখন আমরা দেখব এই টিস্যু কালচার প্রযুক্তিটা কিভাবে কাজ করে, আর এই টিস্যু কালচারের মাধ্যমে কি কি ধাপ ব্যবহার বা ধাপ অতিক্রম করে মূলত চারা উৎপাদন করা হয়। তো এক্ষেত্রে সবার প্রথম যে কাজটা করা হয় তা হচ্ছে এক্সপ্ল্যান্ট নির্বাচন। এক্সপ্ল্যান্ট নির্বাচন বলতে বোঝায় তুমি ঠিক যে উদ্ভিদটা আর ফসল ফলাইতে চাও বা এটার বংশগতি বাড়াইতে চাও, সেই উদ্ভিদটার কাণ্ড, শীর্ষস্থ কোনো ভাজক কলা, মূলের অগ্রভাগ কিংবা পাতার শীর্ষ বা পরাগধানী, পরাগরেণু বা যেই কোনো একটা সজীব অংশকে আগে নির্বাচন করতে হবে। অবশ্যই তা রোগমুক্ত হতে হবে, তা নির্বাচন করতে হবে। অতঃপর তা কালচার মিডিয়ামে স্থানান্তর করতে হবে। আমি কালচার মিডিয়াম লিখলাম শুধু। কালচার মিডিয়াম মানে এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে, কাচের হতে পারে, কোনো একটা কাচের পাত্রর মতো হতে পারে, এটাকে বলা হয় কালচার মিডিয়াম। এটাকে রোগমুক্ত পরিবেশ তৈরি করতে হবে, যেখানে পিএইচ দিতে হবে তোমার 5.5 থেকে 5.8-এর মধ্যে এটার পিএইচ থাকতে হবে। কালচার মিডিয়াম তৈরি। এরপর তোমাকে ওই যন্ত্রটাকে নির্জীবকরণ করতে হবে, নির্বীজকরণ করতে বা জীবাণুমুক্তকরণ করতে প্রয়োজন 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অতঃপর তোমার এক্সপ্ল্যান্ট টিস্যু স্থাপন করতে হবে ওই মিডিয়ামের মধ্যে। মিডিয়াম আগে তৈরি করে নিতে হবে জীবাণুমুক্ত, তারপর ওটাকে একটা মিডিয়াম তৈরি করে নিতে হবে, তারপরে জীবাণুমুক্ত করতে হবে। মিডিয়াম যখন তৈরি করবো তখন অবশ্যই 5.5 থেকে 5.8 পিএইচ থাকতে হবে। তারপর ওই এক্সপ্ল্যান্টটা মিডিয়ামে স্থানান্তর। এক্সপ্ল্যান্টটা তারপর মিডিয়ামে স্থানান্তর করবে, তারপর ওই জায়গায় ক্যালাস সৃষ্টি হবে। ক্যালাস সৃষ্টি হওয়ার পর এর সংখ্যা বৃদ্ধি হবে, আর তখন এই টেম্পারেচারটা থাকবে নর্মাল 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঠিক আছে। তারপর 6 নাম্বার ধাপে যে চারা
ক্যালাসের পর সেইখানে চারা উৎপাদন হবে। 7 নম্বর ধারে সেই চারা স্থানান্তর করে টবে লাগাবা। এরপর ওই টব থেকে টবের চারা এরপর মাঠে লাগাবা। শেষ। শুরুটা কিভাবে হলো? সবার প্রথম এক্সপ্ল্যান্ট তৈরি করো, এক্সপ্ল্যান্ট নির্বাচন করো, এরপর একটা কালচার মিডিয়াম তৈরি করে নাও। কালচার মিডিয়াম তৈরি করো যেখানে 5.5 থেকে 5.8 পিএইচ হবে। তারপর ওই কালচার মিডিয়াম নির্জীবকরণ করো বা নির্বীজকরণ করো, অথবা জীবাণুমুক্তকরণ যাকে বলা হয়, 121 ডিগ্রি তাপমাত্রা ব্যবহার করো। তারপর ওই এক্সপ্ল্যান্ট এই যে তৈরিকৃত কালচার মিডিয়ামটা আছে এটার মধ্যে রাখো, স্থানান্তর করো। তারপর সেখানে ক্যালাস সৃষ্টি হবে, তারপর তার সংখ্যা বৃদ্ধি হবে, তখন তাপমাত্রা থাকবে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। অতঃপর সেখানে চারা উৎপাদন হবে, সেই চারা তুমি টবে নিয়ে লাগাবা। এই টব থেকে এরপর মাঠ পর্যায়ে চারা স্থানান্তর করবা। তার মানে ওই এক্সপ্লেন থেকে এই যে মাঠ পর্যায়ে যে চারাটা উৎপাদন বা চারার সৃষ্টি, এই মূলত টিস্যু কালচার। আমরা মূলত টিস্যু কালচার ঠিক যেই জায়গায় ঘটাবো ওই ঘটনার স্থানটাকে বলেছিলাম কালচার মিডিয়াম। কালচার মিডিয়াম অথবা বেসাল মিডিয়াম অথবা বাংলায় বললে আবাদ মাধ্যম, এই মাধ্যমটার মধ্যেই মূলত আমরা এই টোটাল টিস্যু কালচারের ঘটনাটা ঘটাই। অর্থাৎ যে এক্সপ্লেন নির্বাচন করি ওই এক্সপ্লেনটাকে আমরা এই কালচার মিডিয়ামের মধ্যে রাখি। এই কালচার মিডিয়াম বা বেসাল মাধ্যমটা কিভাবে তৈরি করা হয়? এটা মূলত এরকম একটা পদ্ধতিতে তৈরি করা হয় যার মধ্যে মোটামুটি তোমার একটা শক্তিবর্ধক লাগবে বা শক্তির উৎস লাগবে, সেটা কার্বন হতে পারে, খনিজ পুষ্টি উপাদান থাকতে হয়, অ্যামিনো অ্যাসিড থাকতে হয়, ভিটামিন থাকতে হয়, হরমোন থাকতে হয়। এই মোটামুটি সব ধরনের পুষ্টি সমৃদ্ধ একটা মাধ্যম তৈরি করতে হয় এবং যার পিএইচ থাকতে হবে 5 থেকে 5.8 মধ্যে। এই মাধ্যমটার মধ্যে আমরা মূলত টিস্যু কালচার ঘটাতে পারি। এই পুষ্টি উপাদান সম্বলিত যদি না থাকে তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ হয়তো পাওয়া সম্ভব হবে না। এই টিস্যু কালচারের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নির্জীবকরণ। আমরা নির্জীবকরণ বিষয়টা আলোচনা করছিলাম ওই টিস্যু কালচারের 3 নাম্বার ধাপে, যেখানে এই নির্জীবকরণটা করা হয় অটোক্লেভ যন্ত্রের মধ্যে। এই অটোক্লেভ যন্ত্রটা কি? এই অটোক্লেভ যন্ত্রটা হচ্ছে এরকম একটা মাধ্যম ঠিক যার মধ্যে ওই বেসাল মিডিয়ামটা প্রবেশ করানো হয় এবং এর তাপমাত্রা 121 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 15 পাউন্ড এবং সময় 20 মিনিট। অর্থাৎ এটার মধ্যে 121 ডিগ্রি তাপমাত্রা, 15 পাউন্ড চাপ এবং 20 মিনিট রেখে দেওয়া হয় যাতে করে ওই মাধ্যমটা বা টিস্যু কালচার মিডিয়ামটা জীবাণুমুক্তকরণ সম্ভব হয়। এখন আমরা কিছু টিস্যু কালচারের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। তো সর্বপ্রথম আছে মেরিস্টেম। মেরিস্টেম হচ্ছে ওই ধরনের টিস্যু কালচার যার মাধ্যমে রোগ প্রতিরোধী, বিশেষ করে ভাইরাস প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়। মাইক্রো প্রপাগেশন হচ্ছে মাইক্রো থেকে আমরা মা শব্দটার প্রথম আছে, ইট মিনস মাতৃ গুণাগুণ অক্ষুণ্ণ রেখে যেই ধরনের রোগমুক্ত নতুন জাতের চারা সৃষ্টি করা হয়। সোমাটিক এমব্রায়োজেনেসিস, এই ক্ষেত্রে মাতৃগুণাগুণ অক্ষুণ্ণ থাকতেও পারে, নাও থাকতে পারে, ম্যাটার না, কিন্তু নতুন জাত সৃষ্টি হবে এবং দ্রুত নতুন জাত সৃষ্টি হবে। আর সোমা ক্লোনাল ভেরিয়েশন, এই সোমা ক্লোনাল ভেরিয়েশন হচ্ছে যে কোনো আদি কোষ বা টিস্যু অথবা আবাদি কোষ বা টিস্যু হতে নতুন জাতের যে একটা নতুন প্রকরণ সৃষ্টি হবে ওইটা সোমা ক্লোনাল ভেরিয়েশন। অর্থাৎ রিজেনারেটেড উদ্ভিদ থেকে যেই নতুন প্রকরণ সৃষ্টি হবে তাই সোমা ক্লোনাল ভেরিয়েশন। অ্যান্থার হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদে যেই ধরনের নতুন ব্রিডিং লাইন সৃষ্টি হবে, নতুন জাত সৃষ্টি হবে তাকে বলতেছে আমরা অ্যান্থার কালচার। এমব্রায়ো কালচার হচ্ছে
দূর সম্পর্কিত কোনো গাছের মধ্যে সংকর বা হাইব্রিডাইজেশন করে যে নতুন কালচার বা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা যায় দূর সম্পর্কিত কোনো গাছের মধ্যে। ইনভিট্রো কালচার হচ্ছে কোষীয় চাপ প্রয়োগ করে নতুন কোনো উদ্ভিদ বা চারা সৃষ্টি করা। প্রোটোপ্লাস্ট মানে খুব সহজ, প্রোটোপ্লাজমের স্থানান্তর, এটা না লিখি। রিকম্বিনেন্ট মানে আরও সহজ, জেনেটিক ট্রান্সফরমেশন মানে জিন স্থানান্তরের মাধ্যমে। আমরা শুধু মূল শব্দগুলো মনে রাখি। পরিশেষের আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে টিস্যু কালচারের সুবিধা। অবশ্যই কোনো সুবিধা না থাকলে আমরা এটা ব্যবহারই করতাম না। এই সুবিধার মধ্যে সবার প্রথম যে সুবিধা হচ্ছে তার জায়গা কম লাগে। আমরা এগুলো কিছুই মুখস্থ করার চেষ্টা করব না, শুধুমাত্র চিন্তা করব এই টিস্যু কালচার জিনিসটা কি, এটা দেখেই বলার চেষ্টা করব যে এই ক্ষেত্রে কি কি আমাদের সুবিধা দিচ্ছে। অবশ্যই একটা টিস্যু কালচার আমরা একটা কালচার মিডিয়াম একটা ছোট জায়গায় তৈরি করে ফেলতে পারছি, নতুন একটা জাত বা প্রকরণ সৃষ্টি করে ফেলতে পারছি। অল্প জায়গা লাগতেছে, আমার সময় কম লাগতেছে, আমার পরিশ্রম কম লাগতেছে। অবশ্যই মাঠের বিশাল একর জমিতে আবাদ করার চাইতে ঘরে বসে টিস্যু কালচার তৈরি করা খুবই কম পরিশ্রমের কাজ। হ্যাঁ, অবশ্যই পরিশ্রম। এবং আমরা মেরিস্টেমে আলোচনা করেছিলাম রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি উদ্ভিদ বা জাত বা প্রকরণ সৃষ্টি করা সম্ভব, যে কোনো টিস্যু থেকে চারা উৎপাদন সম্ভব, যে কোনো টিস্যু হতে চারা। তারপর আর কি হতে পারে, ধরো রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা ভাইরাস মুক্ত, মূলত ওই যে মেরিস্টেম মূলত ভাইরাস মুক্ত চারা উৎপাদন করতে সহায়তা করে। আর প্রজাতিকে বিলুপ্তি থেকে রোধ করতে পারে, কারণ যেই প্রজাতি সাধারণত বিলুপ্তির পথে, ওগুলো আমরা টিস্যু কালচারের মাধ্যমে সংরক্ষণ রাখতে পারি। ইট মিনস প্রজাতি সংরক্ষণ। এই টিস্যু কালচারের যেমন আছে সুবিধা, পাশাপাশি অসুবিধা আছে, তার পৃথিবীর যে কোনো জিনিসেরই ক্ষেত্রে সঠিক সুবিধা অসুবিধা পাশাপাশি থাকে। তো এই ক্ষেত্রে অসুবিধা হচ্ছে মূলত যে আমরা একটা আবাদ মাধ্যম তৈরি করতে হবে এবং অতি সূক্ষ্মভাবে টিস্যুর স্থানান্তর করতে হবে, তার মানে এটার যন্ত্রপাতি ব্যয়বহুল। তারপর এই ক্ষেত্রে একটা ভালো জনশক্তির প্রয়োজন, কারণ কেউ যদি এই বিষয়ে না জানে ভালো মতো, তবে এই ক্ষেত্রে অসফলতাই বেশি দৃষ্টিগোচর হবে। আর বেশি প্রশিক্ষণ প্রয়োজন, যথেষ্ট প্রশিক্ষণ প্রয়োজন। আচ্ছা, তারপর যদি জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তবে এই ক্ষেত্রে লোকসানটা গুনতেই সবার আগে হবে।